হুম সাধারণ ব্যবহারকারীদের মধ্যে একটা খুব প্রচলিত ধারণা আছে যে অ্যান্ড্রয়েড ফোনে ওই যে বারবার পারমিশন বা অনুমতির স্ক্রিনগুলো আসে না, অনেকেই ভাবেন ওগুলোই ডেটা চুরি ঠেকানোর মূল উপায়। হ্যাঁ, একদম। আর উল্টো দিকে iOS বা অ্যাপল ইকোসিস্টেমকে তো সবাই নিশ্ছিদ্র দুর্গ মনে করে। ঠিক, কিন্তু ওই নিশ্ছিদ্র দুর্গটি হয়তো ব্যবহারকারীদের চোখের আড়ালেই নীরবে আরও বেশি ডেটা পাচার করে দিচ্ছে, এমনটা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মোবাইল সিকিউরিটি আর প্রাইভেসির এই ধরনের কিছু স্ববিরোধী বা যাকে বলে প্যারাডক্সিক্যাল বিষয় নিয়ে কথা বলবো। হুম আসলে বেশিরভাগ স্মার্টফোন মালিকের ওই সাদা-কালো একটা ধারণা থাকে। কিন্তু আমরা যখন একাডেমিক গবেষণা, তারপর শীর্ষ সাইবার সিকিউরিটি ফার্মের রিপোর্ট আর খোদ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গাইডলাইন ঘাঁটছি, তখন দেখছি বাস্তবতা এতটা সোজা নয়। একদমই না। আর আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মকে বিজয়ী ঘোষণা করা নয়, বরং এই দুই ভিন্ন অপারেটিং সিস্টেমের পেছনের মেকানিজম বা বিজ্ঞানটা কিভাবে কাজ করে সেটা খুঁজে বের করা। ঠিক বলেছেন। তো এই দুই দর্শনের গোড়ার পার্থক্যটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে এদের অ্যাপ অনুমোদনের প্রক্রিয়ার দিকে। মানে অ্যাপ স্টোর আর প্লে স্টোরে ডেভেলপাররা যখন অ্যাপ আপলোড করেন, তখন প্রথম ধাপেই একটা আকাশ-পাতাল তফাৎ দেখা যায়। হ্যাঁ, যেমন অ্যাপেলের পদ্ধতিটা তো মূলত ম্যানুয়াল, মানুষ চেক করে, তাই না? হ্যাঁ, সম্পূর্ণ ম্যানুয়াল ফিল্টার। তাদের গাইডলাইনে কিন্তু স্পষ্ট বলা আছে যে নির্দিষ্ট নিয়মের বাইরেও যদি কোনো কন্টেন্ট ক্ষতিকর বা আপত্তিকর মনে হয়, তারা সেটা বাতিল করতে পারে। মজার ব্যাপার হলো, গাইডলাইনে মার্কিন সুপ্রিম কোর্টের একটা বিখ্যাত উক্তিও আছে। আমি দেখলেই বুঝতে পারবো। ও আচ্ছা, আইল নো ইট ওয়েন আই সি ইট। তারা অ্যাপের উদ্দেশ্য আর ইউজার এক্সপিরিয়েন্সের ওপর একটা সাবজেক্টিভ বা ব্যক্তিনির্ভর পরীক্ষাও চালায়। হুম এই বিষয়টা বোঝাতে একটা দারুণ উপমা দেওয়া যেতে পারে। ধরুন অ্যাপলের ইকোসিস্টেমটা হলো শহরের সবচেয়ে এক্সক্লুসিভ একটা নাইট ক্লাব, আর ক্লাবের গেটে একজন খুব কড়া দারোয়ান দাঁড়িয়ে আছে, দারুণ উপমা। তাই না? দারোয়ানের হাতে হয়তো লম্বা কোনো চেকলিস্ট নেই, কিন্তু ক্লাবে ঢুকতে চাওয়া কাউকে দেখে যদি তার মনে হয় সে পরিবেশ নষ্ট করবে, সে কোনো কারণ ছাড়াই তাকে আটকে দিতে পারে। এই সাবজেক্টিভ জাজমেন্টই তো অ্যাপলের মূল ভিত্তি। ঠিক, কিন্তু গুগলের প্লে স্টোরের চিত্রটা আবার পুরোটাই আলাদা। গুগল তো অনেকদিন ধরে শুধু অটোমেটেড অ্যালগোরিদম ব্যবহার করত। হ্যাঁ, শুধু মেশিনের উপর ভরসা। হুম কিন্তু অ্যাপের সংখ্যা আর ডেভেলপারদের কাজের গতি এত বেড়ে যাচ্ছে যে শুধু অটোমেশনের উপর নির্ভর করাটা ঝুঁকির হয়ে যাচ্ছিল। তাই ২০১৫ সাল থেকে গুগল তাদের নিয়মে পরিবর্তন আনে। তার একটা হাইব্রিড মডেল শুরু করে। আচ্ছা, হাইব্রিড অ্যালগোরিদমের পাশাপাশি মানুষও আছে। একদম ঠিক। শক্তিশালী অ্যালগোরিদম তো আছেই, সাথে একদল বিশেষজ্ঞ নিয়ে ম্যানুয়াল রিভিউও হয়। আর এর সবচেয়ে বড় সুবিধে হলো গতি। অ্যাপেলের ম্যানুয়াল রিভিউতে যেখানে কয়েক সপ্তাহ লেগে যায়, গুগলের এই সিস্টেমে সেটা কয়েক ঘন্টাতেই হয়ে যায়। বাপরে, কয়েক ঘন্টা! তাহলে গুগলের প্লে স্টোরকে আমরা একটা বিশাল উন্মুক্ত শপিং মলের সাথে তুলনা করতে পারি। সেখানে ঢোকা অনেক সহজ। ঠিক তাই। মলের ভেতরে সিকিউরিটি ক্যামেরা আছে, অ্যালার্ম আছে, টহল দেওয়া রক্ষীও আছে, কিন্তু ওই এক্সক্লুসিভ ক্লাবের দারোয়ানের মতো কেউ গেটে দাঁড়িয়ে সবার ভাইব বা উদ্দেশ্য চেক করছে না। হ্যাঁ, আর এই উন্মুক্ত পরিবেশের সুযোগ নিয়েই তো কিছু ক্ষতিকর অ্যাপ বা ম্যালওয়্যার ক্যামেরার চোখ এড়িয়ে মলের ভেতর ঢুকে পড়ে। ঠিক। আরে এই মলের বাইরের জগৎ, থার্ড পার্টি সোর্স থেকে সরাসরি অ্যাপ নামানো, যাকে সাইড লোডিং বলে, সেটা তো আরও ভয়ঙ্কর। গুগলের নিজস্ব ডেটাই বলছে প্লে স্টোরের চেয়ে সাইড লোড করা অ্যাপে ম্যালওয়্যার থাকার আশঙ্কা প্রায় ৫০ গুণ বেশি। হ্যাঁ, ৫০ গুণ। আর এই বিশাল ঝুঁকির কথা মাথায় রেখেই তো ২০২৬ সালের এই বর্তমান সময়ে এসে গুগল একটা বড় নীতিগত পরিবর্তন এনেছে। এই নতুন নিয়মের নাম ডেভেলপার ভেরিফিকেশন। আচ্ছা, এর টাইমলাইনটাও তো বেশ ইন্টারেস্টিং। গত বছর ২০২৫ সালের অক্টোবরে এর আর্লি অ্যাক্সেস শুরু হয়েছিল। এরপর গত মাস ২০২৬-এর মার্চ থেকে এটা সবার জন্য উন্মুক্ত হয়েছে। আর আগামী সেপ্টেম্বরের মধ্যে ব্রাজিল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর আর থাইল্যান্ডের মতো দেশে এটা একেবারে বাধ্যতামূলক হচ্ছে। বাধ্যতামূলক প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ নামালেও ডেভেলপারকে ভেরিফাই করতে হবে? একদম। কোনো ব্যবহারকারী যদি সাইড লোড করতেও চান, গুগল অপারেটিং সিস্টেমের লেভেলে ওই ডেভেলপারের পরিচয় যাচাই করবে।
গুগল ডেভেলপার ব্লগে এটাকে এয়ারপোর্টে আইডি চেক করার সাথে তুলনা করা হয়েছে। মানে সিকিউরিটি শুধু যাত্রীর আইডি দেখবে, কিন্তু ব্যাগে কি আছে সেটা স্ক্যান করবে না। হ্যাঁ, ঠিক ওই রকমই। কিন্তু দাঁড়ান, এখানেই তো আমার একটা খটকা আছে। যদি ব্যাগের ভেতরের কন্টেন্ট বা অ্যাপের কোড স্ক্যান করা নাই হয়, তাহলে শুধু আইডি দেখে ম্যালওয়্যার কিভাবে আটকাবে? ব্যাগে তো যে কোনো ক্ষতিকর জিনিস থাকতে পারে, তাই না? খুব লজিক্যাল প্রশ্ন। আসলে এটা সাইবার সিকিউরিটির একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক কৌশল। এর মূল উদ্দেশ্য অ্যাপের কোড চেক করা নয়। এর উদ্দেশ্য হল অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। জবাবদিহিতা মানে অপরাধীর পরিচয় বের করা? ঠিক। সাইবার অপরাধ তো মূলত পরিচয় গোপন রাখার উপর নির্ভর করে। অপরাধীরা ভুয়া নামে ম্যালওয়্যার ছাড়ে। গুগল সেটা ধরে ডিলিট করে দিলে তারা কয়েক মিনিটে নতুন ভুয়া ইমেল খুলে আবার সেই ম্যালওয়্যার আপলোড করে। এটা তো একটা ইঁদুর বিড়াল খেলা। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এই নতুন নিয়মে ডেভেলপারকে তার আসল মানে সরকার স্বীকৃত পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করতে হবে। একবার যদি কেউ ম্যালওয়্যার ছাড়াতে গিয়ে ধরা পড়ে, তার ওই আসল আইডিটা গুগলের সিস্টেমে চিরতরে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। ও আচ্ছা, তার মানে সে চাইলেও রাতারাতি নতুন নাম নিয়ে ফিরে আসতে পারবে না? একদম। আইডি চেকের মাধ্যমে গুগল আসলে ওই বারবার অপরাধ করা সিরিয়াল অফেন্ডারদের ইকোসিস্টেম থেকে মুছে ফেলার একটা লজিস্টিক্যাল বাধা তৈরি করছে। দারুণ একটা পদক্ষেপ। কিন্তু সাইড লোডিংয়ের বাইরের জগৎ থেকে যদি আমরা মূল স্টোরের ভেতরের দিকে তাকাই, সেখানেও কিন্তু একটা নীরব যুদ্ধ চলছে। প্রাইভেসির যুদ্ধ। ঠিক, যেগুলো সরাসরি ম্যালওয়্যার নয় কিন্তু সাধারণ অ্যাপ, সেগুলো প্রাইভেসির সাথে কি করছে তা নিয়ে একটা বিশাল প্যারাডক্স আছে। NDSS সিম্পোজিয়ামের একটা একাডেমিক গবেষণাপত্র ঘাটলে দারুণ কিছু কারিগরি তথ্য পাওয়া যায়। হ্যাঁ, ওই গবেষণাপত্রটি তো বেশ চাঞ্চল্যকর। একদম। নিরাপদ বলে পরিচিত iOS অ্যাপগুলো নাকি অ্যান্ড্রয়েডের চেয়ে গড়ে অনেক বেশি সিকিউরিটি সেন্সিটিভ API বা SSAPI ব্যবহার করে। iOS-এ গড়ে 5.9 আর অ্যান্ড্রয়েডে 3.5। শ্রোতাদের তুই একটু বলে রাখি, এই সিকিউরিটি সেন্সিটিভ এপিআইগুলো হল অপারেটিং সিস্টেমের সেই কমান্ড যা দিয়ে কন্ট্যাক্ট লিস্ট, ক্যামেরা বা ডিভাইসের ইউনিক আইডি অ্যাক্সেস করা যায়। ঠিক বলেছেন। আর এই গবেষণার সবচেয়ে ভয়ের দিকটা হল ডেটা সংগ্রহের পদ্ধতি। iOS অ্যাপগুলোতে এই এপিআইগুলো সম্পূর্ণ নীরবে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ইউজাররা টেরও পান না কখন ডেটা পড়া হচ্ছে। হ্যাঁ, আর ফ্লারি বা মবোক্লিক্সের মতো থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্কগুলো এই কাজ সবচেয়ে বেশি করে। এরা বিজ্ঞাপনের আড়ালে ডিভাইসের ইউনিক আইডি বা লোকেশন ডেটা নিজেদের সার্ভারে পাঠায়। কিন্তু অ্যাপলের ওই কড়া দারোয়ান এদের আটকায় না কেন? কারণ এগুলো তো প্রচলিত অর্থে কোনো ভাইরাস নয়, এগুলো হলো ডেটা ব্রোকার। ম্যানুয়াল রিভিউতে এগুলো সহজে ধরা পড়ে না। অন্যদিকে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ব্যাপারটা তো আলাদা। অ্যাপ ইনস্টলের সময় স্ক্রিনে একটা বিশাল পারমিশন লিস্ট আসে। ক্যামেরা, লোকেশন সবকিছুর অনুমতি চায়। আর স্ট্যাক এক্সচেঞ্জের ডেভেলপারদের আলোচনা থেকে আমরা জেনেছি যে থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্কগুলো মূল অ্যাপের সমান পারমিশন অটোমেটিক পেয়ে যায়। বাপরে! মানে একটা সাধারণ ফ্ল্যাশলাইট অ্যাপ ক্যামেরার পারমিশন চাইলে ওর সাথে থাকা অ্যাড নেটওয়ার্কটাও ক্যামেরার ডেটা পেয়ে যাবে? একদম তাই। শুনতে খুব ভয়ঙ্কর লাগলেও এই বিশাল পারমিশন লিস্টটা কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য শাপে বড় হয়েছে। হ্যাঁ, মানে এটা তো একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ডেভেলপারদের উপর। আমি তো এটাকে ওপেন কিচেন আর ক্লোজড কিচেন রেস্টুরেন্টের সাথে মেলাতে পারি। দারুণ। বুঝিয়ে বলুন তো বিষয়টা। ধরুন iOS হলো একটা ক্লোজড কিচেন। রান্নাঘরের দরজা বন্ধ, রাঁধুনিরা ভেতরে কি করছে, খাবারে কি মেশাচ্ছে, কাস্টমাররা কিচ্ছু দেখতে পান না। তাই রাঁধুনিরা নিজেদের সুবিধামতো যা খুশি করতে পারে। কেউ তো দেখছে না। ঠিক। অন্যদিকে অ্যান্ড্রয়েড হলো ওপেন কিচেন। কাচের দেয়াল দিয়ে সব দেখা যায়। ডেভেলপাররা জানেন যে তাদের প্রতিটি কাজ ইউজাররা দেখছেন। একটা ফ্ল্যাশলাইট অ্যাপ অকারণে কন্ট্যাক্ট লিস্ট চাইলে ইউজাররা সেটা ইনস্টল করবেন না। হ্যাঁ, আর গবেষণাতেও তো দেখা গেছে পারমিশন বাতিলের এই ভয়ের কারণেই অ্যান্ড্রয়েড ডেভেলপাররা আসল আইডির বদলে র্যান্ডম বা অস্থায়ী আইডি ব্যবহার করতে বাধ্য হন। মানে ওই উন্মুক্ত ইকোসিস্টেমের স্বচ্ছতাই তাদের সংযত করেছে। একদম তাই। কিন্তু যখন এই সব সাধারণ প্রতিরক্ষা ভেঙে পড়ে তখন কি হয়? ম্যাকাফির একটা রিপোর্ট থেকে আমরা অপারেশন নো ভয়েস নামের একটা ম্যালওয়্যার ক্যাম্পেইন সম্পর্কে জানতে পেরেছি। হ্যাঁ, ওটা তো সাইবার সিকিউরিটি জগতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।
এটা কোনো সাইড লোডিং দিয়ে ছড়ায়নি, সরাসরি প্লে স্টোরের ভেতরে থাকা 50টির বেশি অ্যাপে লুকিয়েছিল। সাধারণ ক্লিনার বা গেমসের মতো অ্যাপে, আর প্লে স্টোর থেকে 23 লাখেরও বেশিবার ডাউনলোড হয়েছে। মানে অটোমেটেড বা হাইব্রিড স্ক্যানিং অনেক সময় ধোঁকা খেতে পারে। কাজ করার ধরনটা তো আরও অদ্ভুত। রিপোর্ট বলছে এই ম্যালওয়্যার একটা সাধারণ পিএনজি ইমেজের ভেতরে কোড লুকিয়ে রাখে, যাকে বলে পলিগ্লট ইমেজ। একটা ছবির ফাইলের ভেতরে ম্যালওয়্যার, মানে এটা তো অনেকটা সাধারণ একটা পেইন্টিংয়ের ফ্রেমের ভেতর গুপ্তধনের ম্যাপ লুকিয়ে রাখার মতো। এটা কিভাবে সম্ভব? বিষয়টা বেশ চতুর। যে কোনো পিএনজি ছবির ডেটা স্ট্রাকচারের শেষে একটা সিগন্যাল থাকে, যাকে বলে আইএন মার্কার, মানে আইইএনডি মার্কার। আচ্ছা, আই এন্ড মার্কার। হ্যাঁ, এটা স্ক্যানারকে বলে দেয় যে ছবির ডেটা এখানে শেষ। হ্যাকাররা অত্যন্ত সূক্ষ্মভাবে ঠিক ওই মার্কারের পরেই তাদের ক্ষতিকর কোড জুড়ে দেয়। ও আচ্ছা, মানে স্ক্যানার মার্কার পর্যন্ত পড়েই ভাবে এটা একটা সাধারণ ছবি। একদম। স্ক্যানার ওটাকে নিরাপদ ছবি ভেবে ছেড়ে দেয়, কিন্তু অ্যাপের ভেতরের লুকানো স্ক্রিপ্ট ঠিকই ওই মার্কারের পরের কোডটা ব্যাকগ্রাউন্ডে চালু করে দেয়। ওটা যেন ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ না হয়ে যায়, সেজন্য ওরা নাকি আরেকটা অদ্ভুত উপায় বের করেছে। নো ভয়েস নামের একটা সাইলেন্ট অডিও ফাইল নাকি লুপে বাজাতে থাকে। হ্যাঁ, নীরব অডিও। যেহেতু ব্যাকগ্রাউন্ডে অডিও চলছে, অপারেটিং সিস্টেম ভাবে যে ইউজার হয়তো গান শুনছেন, তাই র্যাম ক্লিয়ার করার সময়ও সিস্টেম ওই প্রসেসটিকে বাঁচিয়ে রাখে। কি সাংঘাতিক! এর চেয়েও ভয়ের ব্যাপার হলো এর স্থায়িত্ব। ম্যালওয়্যার আক্রমণ করলে তো আমরা সাধারণত ফ্যাক্টরি রিসেট দিতে বলি, তাই না? হ্যাঁ, ফোন পুরোপুরি ফরম্যাট করে ফেলা। কিন্তু অপারেশন নো ভয়েস রুট লেভেলে এত গভীরে চলে যায় যে ফ্যাক্টরি রিসেট দিলেও এটা মুছে যায় না। আর পুরো নিয়ন্ত্রণ পেয়ে গেলে এটা হোয়াটসঅ্যাপের সিগন্যাল কি চুরি করে সেশন ক্লোন করে ফেলতে পারে। মানে হ্যাকাররা লাইভ হোয়াটসঅ্যাপ চ্যাট পড়তে পারবে? একদম। তবে মজার ব্যাপার হলো সোর্সে বলা আছে এটা বেজিং আর শেনজেন শহরে কাজ করে না। এটাকে তো জিও ফেন্সিং বলে। হ্যাকাররা হয়তো নিজেদের অবস্থান লুকানোর জন্য ওই এলাকাগুলো বাদ দিয়ে রেখেছে। কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ম্যালওয়্যার ফ্যাক্টরি রিসেটেও মুছে না, তার হাত থেকে বাঁচার উপায় কি? এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ কিছু বেস্ট প্র্যাকটিস শেয়ার করেছে। তারা বলছে লোকেশন আর ব্লুটুথ প্রয়োজন ছাড়া বন্ধ রাখতে, পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার না করতে। হ্যাঁ, আর অডিও হ্যাকিং এড়াতে ওই মাইক ড্রোনিং কেস ব্যবহার করতেও বলেছে। ঠিক। তবে তাদের সবচেয়ে সহজ পরামর্শ হল সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করা। দাঁড়ান, আমরা একটু আগেই শুনলাম ম্যাকাফির অপারেশন নো ভয়েস ফ্যাক্টরি রিসেট দিলেও বাঁচে। তাহলে সপ্তাহে একবার শুধু ফোন অফ অন বা রিস্টার্ট করলে কি লাভ হবে? এটা তো ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল দেওয়ার মতো শোনা। শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে কিন্তু গভীর বিজ্ঞান আছে। সব ম্যালওয়্যার তো হার্ড ড্রাইভে স্থায়ীভাবে বসে থাকে না। আধুনিক আক্রমণের একটা বড় অংশ হল জিরো ক্লিক এক্সপ্লয়েট। জিরো ক্লিক এক্সপ্লয়েট মানে যেগুলো র্যামে থাকে? একদম ঠিক ধরেছেন। এদের হার্ড ড্রাইভে কোনো সেভ করা ফাইল থাকে না। এরা শুধু ফোনের ভোলাটাইল মেমোরি বা র্যামে থাকে। কারণ হার্ড ড্রাইভে কিছু সেভ করলে ফরেন্সিক তদন্তে সহজেই ধরা পড়ার ঝুঁকি থাকে। ও আচ্ছা। আর ফোন রিস্টার্ট করলে যেহেতু র্যাম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তাই এই ম্যালওয়্যারগুলো মেমোরি থেকে মুছে যায়। হ্যাঁ, হ্যাকারকে তখন নতুন করে আবার আক্রমণ চালাতে হয়, যা অনেক ব্যয়বহুল আর সময় সাপেক্ষ। সাইবার সিকিউরিটি তো কোনো একক জাদুর কাঠি নয়, এটা হলো সুরক্ষার অনেকগুলো স্তরের সমষ্টি। মানে লেয়ার্স অফ ডিফেন্স। আর রিস্টার্ট করাটা সেই সুরক্ষারই একটা প্রাথমিক স্তর। ঠিক। আর এই একাধিক স্তরের সুরক্ষাই তো আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। মানে প্রযুক্তি দুনিয়ায় শতভাগ নিরাপদ বা জাদুর দেয়াল বলে কিছু নেই। একদম। একদিকে অ্যাপেলের কড়াকড়ির ভেতরেও নীরব ডেটা চুরি চলছে, অন্যদিকে অ্যান্ড্রয়েডের উন্মুক্ত খোলা মাঠে স্বচ্ছতার ভয় ডেভেলপার্সদের সংযত রাখছে, আবার ম্যালওয়্যারগুলো স্ক্যানিংকে বুড়ো আঙুল দেখাচ্ছে। পুরো ইকোসিস্টেমটাই ভীষণ জটিল। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় তো খুব পরিষ্কার। আমাদের পকেটে থাকা স্মার্টফোনটা শুধু কথা বলার যন্ত্র নয়, এটা আমাদের পুরো জীবনের একটা বিশাল ডেটা ভল্ট বা সিন্দুক। আমরা প্রতিদিন অ্যাপ ইনস্টল করে অজান্তেই সেই সিন্দুকের চাবি বিভিন্ন কোম্পানির হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, তাই সচেতনতার কোনো বিকল্প নেই। থার্ড পার্টি অ্যাপগুলো কিভাবে ডেটা চুরি করে তা নিয়ে তো আমরা বিস্তারিত জানলাম। কিন্তু বিদায় নেবার আগে শ্রোতাদের জন্য একটা নতুন আর চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই।
থার্ড পার্টি অ্যাপ নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু একবার ভেবে দেখুন আজকাল অপারেটিং সিস্টেমগুলো নিজেরাই এমন সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুক্ত করছে যা সারাক্ষণ আপনার স্ক্রিনে কি চলছে তা পড়তে পারে। একদম কোর লেভেলের এআই। ঠিক, যে অপারেটিং সিস্টেমের মূল দায়িত্ব ছিল থার্ড পার্টির হাত থেকে আপনার ডেটা পাহারা দেয়া, সে নিজেই যদি এআই এর নামে আপনার সব ডেটা পড়া শুরু করে, তবে এই পাহারাদারকে পাহারা দেওয়ার দায়িত্ব কে নেবে? এই প্রশ্নটা হয়তো ভবিষ্যতের প্রাইভেসির সংজ্ঞায় বদলে দেবে। তো আজকের এই বিস্তারিত বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।